সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না, আমি অনেক দূরে একটা ধান খেতে পড়েছিলাম। সে যে আমরা ফাইনালি এক্সিট করেছি, এক্সিট বলতে আমরা বুঝি প্লেনের দরজা দিয়ে চাপ দিয়েছি 41,795 ফিট থেকে, 41,795 ফিট, রাফলি 41,800 ফিট থেকে। ফ্রি ফল হয়েছে 37,296 ফিট, সো রাফলি 37,300 ফিট ফ্রি ফল। ফ্রি ফল বলতে আমরা বুঝি যে প্যারাশুট খোলা হয়নি, জাস্ট ফলিং। সময় লেগেছে রাফলি 3 মিনিটের মতো, 2 মিনিট 50 সেকেন্ড। উৎসাহ দিতে হবে আগামী প্রজন্মকে যে তারা যাতে স্বপ্ন দেখতে ভুলে না যায়। আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার রেকর্ড ভাঙতে কি করতে হবে? আমার রেকর্ড ভাঙতে আসলে সৎসাহস থাকা লাগবে, আর কিছু লাগবে না। আমরা যার যার জায়গা থেকে চেষ্টা করব দেশের জন্য কিছু করার। সো এটা আমার পার্সোনাল এফোর্ট, দেশের জন্য কিছু করার। তো প্ল্যানটা ছিল যে বাংলাদেশের ফ্ল্যাগ নিয়ে যত উপরে উঠা যায় তত উপর থেকে জাম্প করা। সেটার কিছু ন্যাচারাল চ্যালেঞ্জ আছে। 15,000 ফিটের উপরে গেলেই বাতাস থাকে না, সো অক্সিজেন ট্যাঙ্ক লাগবে। সাধারণত আমরা জাম্প করে অভ্যস্ত না 15,000 ফিটের উপরে, সো সেখানে কিছু এডিশনাল চ্যালেঞ্জ তৈরি হবে যেগুলো আমরা কমপ্লিটলি আননোন। সো এই আননোন টেরিটরিটাতে আমরা গিয়ে একটা এক্সপেরিমেন্ট করার চেষ্টা করব, সেটাই প্ল্যান ছিল। তো 25 তারিখে আমরা ফাইনালি জাম্পটা করতে পারলাম। চ্যালেঞ্জগুলো নিয়ে পরে কথা বলবো, বাট কি অ্যাচিভ করেছি সেটা নিয়ে একটু বলি। সেটা হচ্ছে অ্যাচিভমেন্টটাকে আমি দুই ভাগে ভাগ করি ইন জেনারেল। একটা হচ্ছে কোয়ান্টিটেটিভলি আমরা কি অ্যাচিভ করেছি অফিশিয়ালি রেকর্ড বুকে। তো রেকর্ড বুকে অ্যাচিভ করার জন্য একটা স্ট্যান্ডার্ড প্রসেস আছে, গিনেসের একটা প্রসেস আছে, এবং ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্ট ফেডারেশন, যারা এনিথিং এরোস্পেস বা অ্যারোনটিক্যাল স্পেসের যে কোনো কিছু রেকর্ড হ্যান্ডেল করে, তাদের একটা প্রসেস আছে। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে 1 বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসরের 10 বছরের গ্যারান্টি। তো তাদের একটা কমন জাজ গ্রাউন্ডে প্রেজেন্ট থাকেন যখন এই রেকর্ডগুলোর জন্য অ্যাটেম্প করা হয়। তো আমার ওখানে যে জাজ ছিলেন উনি গত বুধবার ফাইনালি আমাদেরকে তার রিপোর্টটা শেয়ার করেছেন। সেই রিপোর্টটা ইজ বেসড অন আমার মাথায় এবং আমার জাম্পস্যুটে 2টা জিপিএস ট্র্যাকার লাগানো ছিল। সেই জিপিএস ট্র্যাকার প্রতি সেকেন্ডে আমার মুভমেন্টকে ট্র্যাক করছিল। তো সেটার উপর বেস করে এবং উনি ভিজুয়ালি যা দেখেছেন এই দুইটার উপর বেস করে উনি কনফার্ম করেছেন যে রেকর্ড কি হয়েছে। সো ওই স্ট্যাটিস্টিক্সগুলো আমি একটু বলি। সেটা হচ্ছে যে আমরা ফাইনালি এক্সিট করেছি, এক্সিট বলতে আমরা বুঝি প্লেনের দরজা দিয়ে চাপ দিয়েছি 41,795 ফিট থেকে, 41,795 ফিট, রাফলি 41,800 ফিট থেকে। ফ্রি ফল হয়েছে 37,296 ফিট, সো রাফলি 37,300 ফিট ফ্রি ফল। ফ্রি ফল বলতে আমরা বুঝি যে প্যারাশুট খোলা হয়নি, জাস্ট ফলিং। সময় লেগেছে রাফলি 3 মিনিটের মতো, 2 মিনিট 50 সেকেন্ড। টার্মিনাল ভেলোসিটি বলে একটা জিনিস আছে যে ওই জাম্পের মধ্যে ম্যাক্সিমাম স্পিড আমরা কত ক্যারি করি। সো 20 সেকেন্ডের মাথায়, এক্সিট করার 20 সেকেন্ডের মাথায় আমরা ম্যাক্সিমাম স্পিড অ্যাচিভ করেছিলাম 314 কিলোমিটার পার আওয়ার। প্যারাশুট খোলা হয়েছে 4,500 ফিট রাফলি। সো আমার পুরো জাম্পটা ইজ লেস দেন 6 মিনিটস। 3 মিনিট ফ্রি ফল, 2 মিনিটের মতো প্যারাশুট খুলে মাটিতে নামা। তো এই নাম্বারগুলা অফিসিয়ালি কনফার্ম করেছে ইন্টারন্যাশনাল এয়ারস্পোর্টস ফেডারেশনের জাজ, এবং সেই কনফার্মেশনের উপর বেস করে আমরা এতটুকু বলতে পারি যে আসলে ওয়ার্ল্ড রেকর্ডের 2টা প্যারামিটার অ্যাকচুয়ালি ব্রেক হয়ে গেছে। তো এইটার নেক্সট স্টেপটা হচ্ছে জাস্ট এই রিপোর্টটাকে গিনেসকে দেওয়া, তখন গিনেস সার্টিফিকেটটা ইস্যু করবে। সো থিওরিটিক্যালি হোয়াট উই হ্যাড সেট আউট টু অ্যাচিভ, কোয়ান্টিটেটিভলি সেটা আমরা অ্যাচিভ করতে পেরেছি। অনন্য উচ্চতায় বাংলাদেশের পতাকার যে কনসেপ্টটা, সেই কনসেপ্টটা আমরা প্রুভ করতে পারি কিনা যে আমরা এমন একটা হাইটে ন্যাশনাল ফ্ল্যাগকে নিয়ে যাচ্ছি যেই হাইটে আসলে এইরকম সাইজেবল ফ্ল্যাগ আগে কখনো রেকর্ডেড হিস্ট্রিতে যায় নাই। সো দ্যাটস ওয়ান বিগ অ্যাচিভমেন্ট। সেকেন্ড হচ্ছে যে আমার বন্ধু বান্ধব এবং আমার পরিচিত জনের মধ্যে অনেক ছোট বাচ্চারা আমাকে রেকর্ডের পরে 7 দিন অনেকে ফোন করেছে, বন্ধুরা ফোন করে বলেছে যে আমার মেয়ে তোর সাথে কথা বলতে চায়। অ্যান্ড আমার জন্য এটা একটা বড় অ্যাচিভমেন্ট, কারণ হচ্ছে যে প্রিন্সিপালি আইডিয়াটা এটাই ছিল যে আমাদেরকে উৎসাহ দিতে হবে আগামী প্রজন্মকে যে তারা যাতে স্বপ্ন দেখতে ভুলে না যায়, নেক্সট বাউন্ডারিতে আসলে স্কাইরাইড নিয়ে কি করা যায় এটা ট্রাই করার। সো আমি শিওর যে আমি 42-এ করেছি, ইট উইল বি এ কোয়েশ্চেন অফ 5 ইয়ার্স ম্যাক্সিমাম, এর মধ্যেই দেখবেন যে এই রেকর্ড ব্রেক হয়ে গেছে, এটা নিয়ে আমার কোনো সন্দেহ নেই।
সো ইটস জাস্ট এ কোয়েশ্চেন অফ টাইম। সো লোকজন বাউন্ডারি কনস্ট্যান্টলি টেস্ট করছে। আই ডোন্ট নো ইফ আই আনসার্ড ইউর ফার্স্ট কোয়েশ্চেন প্রিটি মাচ। আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে আমার রেকর্ড ভাঙতে কি করতে হবে? আমার রেকর্ড ভাঙতে আসলে সৎ সাহস থাকা লাগবে, আর কিছু লাগবে না। আপনি ইউসিবির মধ্যে এরকম স্পন্সর পেয়ে যাবেন। সো আপনি শুরু করে দেন কালকে থেকে, 6 মাসের বেশি লাগবে না। একদম বেসিক স্কাই ডাইভের জন্য অনেকেই টুরিস্ট হিসেবে প্রথমে একবার একটা ট্রায়াল জাম্প করেন। সেটা করতে আসলে এখানে নিয়ারেস্ট অপশন হচ্ছে থাইল্যান্ড, সবচেয়ে ভালো, আমি রেকমেন্ড করি হাইলি। সেখানে 5 থেকে 10,000 টাকার বেশি লাগে না যদি আপনি সাথে কাউকে নিয়ে জাম্প করতে চান। যদি আপনি ফুল অন স্কাই ডাইভ লাইসেন্স পেতে চান, যেটা আমি নিয়েছি, ওটার মধ্যে আপনার 25 থেকে 30টা জাম্পের মতো করা লাগে। সেটা করতে রাফলি 3-4 লাখ টাকার মতো লাগে। আর তারপরে এক্সপেরিমেন্টাল জাম্পগুলো আসলে কমপ্লিটলি ড্রিভেন বাই আপনি এক্স্যাক্টলি কি অ্যাচিভ করতে যাচ্ছেন। সো আমি আমার জাম্পটা বলে লাভ নাই, এটা আসলে আপনি জাম্পটা কিভাবে কনস্ট্রাক্ট করছেন তার উপর ডিপেন্ড করে। সো ইট ক্যান গো ফার্দার আপ, বাট ইন এসেন্স আমার ধারণা যে সাধারণ জনগণের ধারণা যে ইটস ভেরি এক্সপেন্সিভ, আসলে অত এক্সপেন্সিভ না। আমি যখন এখন থাইল্যান্ডে জাম্প করতে যাই, আমাকে প্লেনে উপরে নিয়ে প্লেন থেকে দরজা খুলে দিয়ে তারপর আমি লাফ দিয়ে বের হয়ে যাবো, এটার জন্য তারা আমাকে প্রত্যেকটা জাম্পে 1,500 থেকে 2,000 টাকা চার্জ করে। সো ইটস নট এক্সটেনশনালি এক্সপেন্সিভ, ইটস অ্যাকচুয়ালি ডুয়েবল। সো উই আর জাস্ট ফ্লিপিং, মানে, এবং স্কাইডাইভ বুকে একটা বড় রেড লাইট হচ্ছে যে আপনি যদি একবার স্পিন করা শুরু করেন, ইউ উইল নেভার বি এবল টু স্টপ ইট। সো আপনি ফ্যানের পাখার মতো ঘুরতে থাকবেন, তখন আপনি প্যারাশুটও খুলতে পারবেন না, আপনি পাস আউট করবেন, থিংস ক্যান গো ভেরি রং। সো দ্যাট স্টার্টেড। সো দ্য জাম্প ওয়াজ ভেরি 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 ডিফিকাল্ট। সো আমি নেমে এসেছি যখন ফাইনালি, জানি আমি এক জায়গায় ছোট করে লিখেছিলাম আমার কানে একটা বড় ইনজুরি হয়েছিল। আমি প্রথম একদিন কিছু শুনতে পাইনি, আমি এখন মোটামুটি শুনতে পাচ্ছি। আর এত এক্সস্টেড ছিলাম যে ফাইনালি প্যারাশুট আসলে স্টিয়ার করার এনার্জি ছিল না। আমি অনেক দূরে একটা ধান খেতে পড়েছিলাম। সো আমার এমনি মাইনর কিছু ইনজুরি হয়েছে, বাট ওগুলা এভরিথিং ইজ রিকভারেবল, ওরকম মেজর কিছু হয়নি আলহামদুলিল্লাহ। বাট দ্য জাম্প ওয়াজ মাচ হার্ডার দেন হোয়াট আই অ্যান্টিসিপেটেড।